তোরা তোদের ভাবির উপর শুধু শুধু রাগ করছিস। ওর জায়গায় ঠিক। হ্যাঁ, সে তার জায়গায় ঠিক, আপনিও আপনার জায়গায় ঠিক। এখন আমরাও আমাদের জায়গায় ঠিক থাকবো। জিন্দেগিতেও ওই মেয়েকে আমরা আপনার জীবনে আসতে দিব না ভাই। ওই মেয়ে আপনার মতো কাউকে ডিজার্ভ করে না। ওর জন্য হিটলার বেস্ট। আরাব চেঁচিয়ে বলে ওঠে। শামিন তার দিকে তাকিয়ে বলে, আচ্ছা শান্ত হও, তো বিবি হাই হচ্ছে। ওই মেয়ে আমার জীবনে আসবেও না। আমি নির্বাচনে হারবো, তোরা চাপ নিস না। জামিল অসহায়ের মতো একবার শামিন একবার দলের ছেলেদের দিকে তাকায়। শামিন জামিলের দিকে তাকিয়ে বলে ওঠে, তোকে কাজ দিতাম না, কিন্তু তোর ভাবি দেওয়া রুলস মোতাবেক আমার দলের ছেলেরা আমার জন্য সাহায্য করতে পারবে না। তাই তোকে বলা, থানা রোডের এতিমখানায় 4টা খাসি পাঠানোর ব্যবস্থা কর। আজ মাসুদের জন্মদিন, ওকে প্রমিস করা বিরিয়ানি খাওয়াবো। আঙ্কেল, আমি ফুয়াদ, আপনি হয়তো বা চেনেন। আতায়ুর আলম ফুয়াদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নাড়ায়। ফুয়াদ বলতে থাকে, আলোর সাথে আমার একটু দরকার ছিল, কাইন্ডলি একটু ডেকে দেবেন? আতায়ুর আলম কিছুক্ষণ চুপ করে থেকে অস্ফুট স্বরে বলে, বসো, তুমি দিচ্ছি। পর্দা সরিয়ে বসার ঘরে ঢুকে আলো অবাক হয়ে যায়। ফুয়াদ উঠে দাঁড়িয়ে বলে, তোমার সাথে কথা বলতে এসেছি আলো। এটা করিস না ছোট, কিচ্ছু হয়নি, কাল সব ঠিক হয়ে যাবে। ইসমাম কিছু মুহূর্ত চুপ থেকে বলে, তুমি অবশ্য শিশুদের মতো করছো ভাইয়া। জানি না কিসের মতো করছি, তবে করা উচিত নয় কি? ও স্বস্তি পাচ্ছে। ইসমাম ক্ষেপে যায়, চেঁচিয়ে বলে ওঠে, ভাইয়া তুমি ভুলে যেও না, আমরাও তোমার লাইফে আছি, আমাদেরও ইম্পর্টেন্স দাও। তুমি ছাড়া কেউ নেই আমাদের। শামিন ম্ল্যান হেসে বলে, আগামীকালের পর থেকে সবটা নিজের হাতে শেষ করব, তুই টেনশন করিস না। আত্মগরিমা আর আত্মসম্মান দুটোই আলাদা জিনিস আলো, তুমি গুলিয়ে ফেলেছো। আপনি কি এসব বলার জন্য এসেছেন ফুয়াদ ভাই? চা খাবেন না? বন্ধুর শ্বশুর বাড়িতে এসেছেন, আগামীকালের পর থেকে তো আর সেই অধিকারে আসতে পারবেন না। ফুয়াদ আলোর সে কথার জবাব না দিয়ে বলে, সামিন তোমার জন্য উপযুক্ত কিনা জানি না, কিন্তু তুমি সামিনের জন্য উপযুক্ত নাও আলো। এইমাত্র বুঝতে পারলাম। সামিনকে প্রতিহিংসা পরায়ণ বলো না, আসল প্রতিহিংসা পরায়ণ তুমি। সামিনের চরিত্রে কিছু ত্রুটি ছিল, ও শুধরে নিয়েছে সেসব, কিন্তু তোমার চরিত্রে যেসব ত্রুটি রয়েছে আলো, তুমি শুধরাতে পারবে না। কারণ নিজের ত্রুটি বুঝতে পারার মতো বোধশক্তি তোমাকে আল্লাহ দেয়ইনি। নিজের প্রতিশোধের 16 আনায় উসুল করে ছাড়লে আমার বন্ধুর থেকে, তাতেও তোমার মন ভরল না। ওকে কথার মার পেছে ফেলে ভোগাচ্ছ এখন। 3 দিন হলো নিজেকে বাড়িতে বন্দি করে রেখেছে, শুধু তোমার ফালতু আবদার রাখতে। আলো চুপচাপ ফুয়াদের কথা শোনে। ফুয়াদের কথার জবাব সে দেয় না। ফুয়াদ বলতে থাকে, এনিওয়ে, যা যা চাইছো সব হবে, আমিও তৈরি। যেমন দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়েটা দিয়েছিলাম, তেমন দাঁড়িয়ে থেকে ডিভোর্সটা করিয়ে দেবো। আমার বন্ধুর জন্য একটা খারাপ মেয়ে এনে দেবো। তোমার মতো ভালো মেয়ের প্রয়োজন নেই আমার বন্ধুর লাইফে। বলে ফুয়াদ উঠে চলে যায়। আলো চুপচাপ বসেই থাকে। পদত্যাগ করে স্বামীনের পুনরায় ভোটে দাঁড়ানোর থেকেও গোটা শহরের কাছে সব থেকে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে জামাই শ্বশুর উভয়ের প্রতিদ্বন্দ্বী। এমন ঘটনা বিরল। সবাই কৌতূহলী পুরো ব্যাপারটায়। ভোটের দিন সকাল থেকে শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে। মার্কেটের বিভিন্ন স্থানে 6 প্রার্থীর পোস্টার লাগানো। আতায়ুর আলম ভোট কেন্দ্র থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েছে কিছুটা। অপারেশনের পরে এতটা চাপ এই প্রথম নিয়ে ফেলেছে, তাই অস্থির লাগছে বেশ। আলো আতায়ুর আলমের সাথে গিয়ে ভোট দিয়ে এই মাত্র ফিরল। তার মুখে কোনো ভাবান্তর নেই। চুপচাপ অপেক্ষা করে আছে সন্ধ্যা ঘনিয়ে আসার। অপেক্ষা করছে ফলাফলের। সৈকত কথাটি বলে তার বাবার দিকে তাকিয়ে আছে। সমস্যার ভূঁইয়া বলে, বুঝতে পারছি না, তবে এইবার ওর যে তার চান্স নেই সেটা লিখে নে। মানুষ নিজের পায়ে নিজে কুড়াল বসাই, এই পাগল তো বুলডোজার বসিয়ে দিল। সাগর বলে ওঠে, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে পারছি না। ওর কনফিডেন্স দেখে দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছে। সমস্যার ভূঁইয়া অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলে, চিন্তা করিস না,
এইবার আমরাই জিতবো। বরাবরের মতো নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছে জনগণ। লোকাল সাংবাদিকেরা তার উপরে একটি ডকুমেন্টারি তৈরি করে লোকাল নিউজ চ্যানেলগুলোতে দেখাচ্ছে। শান্তিনীরের নিস্তলার লিভিং রুমের মেঝেতে সবাই আসন পেতে বসে টিভির দিকে তাকিয়ে আছে। একটু পর ফলাফল প্রকাশ হবে। সবার মধ্যে টানটান উত্তেজনা। শামীন ভাবলেশহীনভাবে বসে আছে চুপচাপ, যেন ফলাফল নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে আগেই জানতো ফলাফল কি হবে। টিভিতে কিছুক্ষণ পর ফলাফলের চার্ট প্রকাশ করা হয়। 90,000 ভোট পেয়ে শামীন প্রথমবারের মতো কোনো দলীয় পৃষ্ঠপোষকতা ছাড়াই দ্বিতীয়বারের মতো প্রথম স্থান রয়েছে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে সরকারি দলের মনোনীত প্রার্থী ইউনুস খন্দকার, যা পেয়েছে 50,000 ভোট, এবং তৃতীয় স্থানে রয়েছে আতাউর আলম, পেয়েছে 48,000 ভোট। চতুর্থ স্থানে রয়েছে শমশের ভূঁইয়া 36,000 এবং পঞ্চম স্থানে ব্রিগেডিয়ার জেনারেল রিপন মজুমদার 35,000 ভোট পেয়েছে। লিভিং রুমে থাকা ছেলেরা কিছুক্ষণ নিজেদের মুখ চাওয়াচাই করে বিকট চিৎকার দিয়ে ওঠে। শামীন টিভির স্ক্রিনে তাকিয়ে আছে। সংবাদ পাঠকের মুখ থেকে আবারও তার জয়ের খবর শুনছে সে। নিজের জয়ে নিজেই কিছুটা অবাক শামীন, কিন্তু যেখানে তার খুশি হবার কথা সেখানে সে খুশি হতে পারছে না। কোনো এক অজানা উৎকণ্ঠা ভিড় করেছে তার মনে। ওদিকে আলো কি করছে? মেনে নিতে পেরেছে তো এই হার? যে ভয়ঙ্কর সেন্সিটিভ একটা মেয়ে কিছু উল্টোপাল্টা করে না বসে আবার। সবুজ শামীনের দিকে তাকিয়ে বলে, জান ভাই, এখন আবার ভাবিকে তুলে আনেন, খুব বাজি ধরেছিল, এখন বুঝুক। শামীন কিছুক্ষণ সবুজের মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর উঠে দাঁড়ায়। দলের ছেলেরাও শামীনের সাথে সাথে উঠে দাঁড়ায়। শামীন সবাইকে উদ্দেশ্য করে বলে, তোরা কোথায় যাচ্ছিস? আপনার সাথে ভাই। প্রয়োজন নেই, আমি একা যাব। টিভির স্ক্রিনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে আলো। আতাউর আলম স্বাভাবিক, সবসময় ঠান্ডা মাথার লোক সে। এমন পরিস্থিতির জন্য সে মানসিকভাবে তৈরিই ছিল। যখন শুনেছে ইয়াসার আবারও ভোটে দাঁড়াবে, একজন জিতে যাওয়া লোক পুনরায় জিতবে, এটাই তো স্বাভাবিক। মেয়ের জেদের কাছে হার মেনে দাঁড়িয়েছিল ইলেকশনে, তাই আর কোনো ভাবান্তর হয়নি। এই পরিস্থিতিতে নিজের অসম্মান নয়, বরং আলোর কথা ভাবছে সে। তার মেয়েকে সে চেনে, এত কিছু সহজে গ্রহণ করার মেয়ে আলো নয়। কিন্তু আলো কোনো প্রতিক্রিয়া দেখায় না। কিছুক্ষণ টিভির দিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়। আতাউর আলমের ঔষধ এনে দেয় তাকে। আতাউর আলম ঔষধ নিয়ে মৃদু স্বরে বলে, নির্বাচন সুষ্ঠু হয়েছে মা, আমার কোনো আক্ষেপ নেই, মাথা ঠান্ডা কর। আলো বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে। মাথা গরম হয়নি আমার আব্বু। তারপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যায়। কলিং বেলের শব্দ হয়। রেহেনা গিয়ে দরজা খুলে অবাক হয়ে তাকিয়ে থাকে। শামীন কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, আসতে পারি? রেহেনা এদিক ওদিক তাকিয়ে দরজা থেকে সরে দাঁড়ায়। দ্রুত পায়ে হেঁটে শামীন আলোর ঘরের দিকে যায়। আলোর ঘরের দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। দরজার ভিতর থেকে বন্ধ। শামীন উচ্চ শব্দে চেঁচিয়ে ওঠে, আলো, দরজা খুলে দাও। কোনো সারা শব্দ না পেয়ে শামীন দরজায় ধাক্কা দিতে যাবে, অমনি খট করে দরজা খোলার আওয়াজ হয়। শামীন আলোকে কয়েক পলক দেখে ঘরে ঢুকে দরজার ছিটকিনি তুলে দেয়। আলো নিস্তেজ কণ্ঠে বলে, অভিনন্দন। শামীন ঘুরে আলোর দিকে তাকায়। আলো একটু থেমে আবারও বলে, অভিনন্দন আপনাকে জেতার জন্য, ইলেকশন এবং বাজি দুটোই। শামীন আলোর দিকে তাকিয়ে আছে। আলো নিচু স্বরে বলতে থাকে, বসার ঘরে গিয়ে বসুন, ব্যাগ গোছানো হয়ে গিয়েছে, আমি শাড়িটা পাল্টে আসছি। কোথায় যাবে তুমি? আলো মাথা তুলে শামীনের দিকে তাকায়, তারপর বলে, আপনার সাথে সংসার করতে। বাজিতে জিতেছেন আপনি। শামীন ম্ল্যান হাসে, তারপর নিচু স্বরে বলে, কোথাও যেতে হবে না তোমাকে আলো। আলো শামীনের দিকে দীর্ঘক্ষণ উদাস দুটি চোখ নিয়ে তাকিয়ে থেকে তেজি কণ্ঠে বলে ওঠে, আপনার দয়া দেখাতে হবে না, আমি ভীতু মেয়ে নই। আমি যাব, আমি আমার কথা রাখবো, করব আমি আপনার সংসার। চল। কথাটি বলে আলো আলমগীরের কাছটি যেতে নেয়। মুহূর্তেই হাতে শামীনের হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকায়। ততক্ষণে শামীন আলোকে নিজের কাছে টেনে নিয়েছে। আলো শামীনের চোখের দিকে তাকিয়ে আছে। শামীন ম্ল্যান হেসে আলোর কপাল থেকে অগোছালো চুল কানে গুজে দিয়ে বিড়বিড় করে বলে, অবুঝ আসিয়া, আমার ভালোবাসাকে বরাবরের মতো ভুল ব্যাখ্যা দিচ্ছ তুমি। দয়া আমি তোমাকে করিনি,
কখনোই করিনি। এটাও দয়া না। যেটুকু আমি তোমাকে দিলাম তার নাম ভালোবাসা। আলো চুপ করে স্বামীনের দিকে তাকিয়ে থাকে। স্বামীন আলোর মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, তোমাকে কখন ভালোবেসে ফেলেছি তা আমি জানি না, কিন্তু যখন তুমি সাপের ভয়ে আমাকে এসে আঁকড়ে ধরলে, তখন থেকে বুঝতে পেরেছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তখন থেকে প্রতিটা মুহূর্ত আমি যা তোমাকে দিয়েছি সেটা আমার ভালোবাসা। বিশ্ব ব্রহ্মাণ্ড উল্টে গেলেও ওই অনুভূতি ভালোবাসাই থাকবে। তুমি যতই ভুল ব্যাখ্যা দাও না কেন, তোমার মতো ক্ষুদ্র আসিয়ার অপব্যাখ্যায় আমার ভালোবাসা বদলে যাবে না। আলো নিশ্চুপ। স্বামীন বলতে থাকে, তুমি আমার না পাওয়া একটা প্রশান্তি। তোমায় আমি আমার মনে আটকে রাখবো, কাগজে কলমে না পারি। যা যা আবদার করেছো পূরণ করেছি, বাজিতে জিতেছি। শর্ত হিসেবে তুমি আমার কথা শুনবে, আর আমার কথা হচ্ছে তুমি ভালো থেকো। তোমাকে ভালোবাসার উপহার স্বরূপ 2-1 দিনে ডিভোর্স লেটার সাইন করে পাঠিয়ে দিব। সাইন করে বাঁধিয়ে ওই দেয়ালে টানিয়ে রাখবে। আমি চাই তুমি আমার ভালোবাসা প্রতিদিন দেখো। আলো কিছু বলতে যাবে, স্বামীন আলোর মুখ চেপে ধরে। তারপর বলে, চুপ। আমি এত তোমার হৃদয় প্রশান্তি করা কথা বলে যাচ্ছি, তোমার কান কি শান্তি পাচ্ছে না? বলো, কেন এখন আমাকে যন্ত্রণা দিতে কথা বলতে চাইছো? কিচ্ছু শুনতে চাই না আমি তোমার থেকে। আমি পারবো না, আমার ক্ষমতা নেই। উল্টো পাল্টা কথা বলে আর আমাকে যন্ত্রণা দিও না আসিয়া। কয়েক মুহূর্ত পরে আলোর মুখ থেকে স্বামীর হাত সরিয়ে নিয়ে আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর আলোর গালে আলতো করে হাত বুলিয়ে তার কপালে লম্বা সময় ধরে একটা চুমু খায়। আলো চুপ করে দাঁড়িয়ে থাকে। স্বামীন আবারও আলোর চোখে চোখ রেখে মৃদু স্বরে বলতে থাকে, সবকিছু অনেক বেশি সুন্দর হতে পারতো আসিয়া, অনেক বেশি রঙিন। কিন্তু তুমি বর্ণান্ধ। রঙের গুরুত্ব তুমি বুঝতেই চাচ্ছ না। তোমার নারী সত্তার অনুভূতিকে সম্মান জানাতে আমি আমার জীবনের সব থেকে বড় ত্যাগ স্বীকার করলাম। নয়তো স্বামীনের জিনিস স্বামীন ইহো জন্মে ছাড়ে না। কথাটা বলে স্বামীন আলোকে ছেড়ে দেয়। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে স্বামীনের দিকে তাকিয়ে। স্বামীন আলোর ঘরের দরজা খুলে চলে যায়। দীর্ঘ সময় আলো নিজের স্থানে দাঁড়িয়ে থেকে বিছানায় ধপ করে বসে পড়ে। আপনার স্ত্রীকে আপনি ডিভোর্স দেবেন? কাজী স্বামীনের দিকে তাকিয়ে আছে। স্বামীন একটা চেয়ার টেনে বসে গম্ভীর কণ্ঠে বলল, প্রথমত আমাকে আপনি করে বলবেন না, আমি আপনার ছেলের বয়সী। কাজী বিনয়ী হয়ে বলে, তুমি কেন ওকে তালাক দিতে যাচ্ছ? জরুরি তালাক দেয়াটা। আপনি কাগজপত্র রেডি করবেন। কত সময় লাগবে? বেশি দেরি হবে? কাজীর হতভম্ব ভাব কাটছে না। সে বলে, কিছুক্ষণ আগে তুমি পুনরায় মেয়র নির্বাচিত হলে, আর তুমি এখন এসেছো বউ তালাক দিতে? কেন, কি করেছে তোমার বউ? ও কিছু করেনি, আমি করেছি। কি করেছো? ওকে বিয়ে করেছি। কাজী স্বামীনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। সেই স্বামীন আর এই স্বামীনের মধ্যে বিস্তর ফারাক। এই স্বামীনী আশারের চোখে সেদিন হিংস্রতা দেখেছিল, আজ দেখেছে উদাসীন দুটি চোখ। স্বামীন বলে ওঠে, বেশি দেরি হবে আঙ্কেল? কাজী মাথা নাড়িয়ে বলে, 2 দিন লাগবে। স্বামীন একটা গভীর নিঃশ্বাস ফেলে। তারপর কাজীর টেবিলের ওপরে একটা ঢেকে রাখা পানির গ্লাসে চোখ যায় তার। কাজীর দিকে তাকিয়ে শুকনো গলায় বলে, পানিটা কি ভালো? আমি খেতে পারি? কাজী মাথা নাড়িয়ে গ্লাসটা স্বামীনের দিকে এগিয়ে দেয়। স্বামীন ঢক ঢক করে গ্লাসটা খালি করে উঠে দাঁড়ায়। কাজীর দিকে তাকিয়ে নিস্তেজ কণ্ঠে বলে, কাগজপত্র রেডি রাখবেন। চেয়েছিলাম মিউচুয়াল ডিভোর্স দিতে, কিন্তু অত সময় অপেক্ষা করতে ইচ্ছে করছে না, ওর কষ্ট হবে। কথাটা বলে স্বামীন ধীর পায়ে হেঁটে কাজী অফিস থেকে বেরিয়ে আসে। কাজী ফ্যাল করে স্বামীনী আশারের যাওয়া দেখে। বসার ঘরে ঋতু সোফায় গা এলিয়ে দিয়ে বসেছিল। স্বামীনকে দেখে তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে তার কাছে আসে। স্বামীনের দৃষ্টি দেখে সে থমকে যায়, উৎকণ্ঠা নিয়ে বলে, কি হয়েছে ভাইয়া? শরীর খারাপ আপনার? চোখ এমন লাগছে কেন? কেমন লাগছে? সারাদিনে কিচ্ছু খাননি? আমি আপনার জন্য বসে আছি, আসুন খাবেন। স্বামীন ম্ল্যান হেসে ঋতুর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে সিঁড়ির দিকে যেতে যেতে বলে, খেয়ে নাও তুমি। চুনু কাকার দোকান থেকে একটা ভেজিটেবল রোল খেয়েছি আমি।
ঋতু থমথমে মুখ নিয়ে স্বামীনের যাওয়া দেখে। ওই শুভ্র পাঞ্জাবি গায়ে বলিষ্ঠ শরীরের মানুষটার জন্যে তার ভীষণ কষ্ট হচ্ছে। ভীষণ উত্তপ্ত দুপুর, গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে দাঁড়িয়ে আছে। ওড়না দিয়ে মুখ মুছে এদিকে ওদিকে তাকাই আলো। হিয়া বলে, চল, রিস্কার জন্য দাঁড়িয়ে থেকে লাভ নেই। আজ বোর্ড পরীক্ষা, সবাই হাই স্কুলের সামনে গিয়ে বসে আছে বোধহয়। মাত্র 15 মিনিটের রাস্তা, চল হেঁটেই যাই। আলো ক্লান্ত চোখে হিয়ার দিকে তাকিয়ে নিষ্প্রাণ গলায় বলে, চল। দুজনে হাঁটতে থাকে। কিছু পথ যেতেই নীরবতা ভেঙে হিয়া বলে ওঠে। শেষ পর্যন্ত তোর সিদ্ধান্তই থাকলো, কি বলিস? আলো চুপ করে থাকে। হিয়া বলে ওঠে, মা সব সময় আমাকে বলতো একটু আলোর মতো হতে পারিস না। তখন আমিও ভাবতাম, ইস আমি যদি তোর মতো হতে পারতাম। কিন্তু এখন আমি মোটেও তোর মতো হতে চাই না। ভয় হয় আমার তোকে দেখলে। আলো এখনো নিশ্চুপ। হিয়া আলোর নীরবতা দেখে তার দিকে তাকায়। কলেজের গেটের ডান পাশে সৈকত নৌসিনের হাত ধরে দাঁড়িয়ে আছে। নৌসিন কোনো নড়াচড়া করছে না, কিন্তু তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আলো সেদিকে তাকিয়ে আছে। হিয়া পাশ থেকে বলে, এই আলো, তুই কি এখন আবার ঝামেলা করবি? দেখ ওটাও বুঝে নেবে। তখন এত করে নিষেধ করলাম প্রেমের প্রস্তাব গ্রহণ না করতে, শোনো না। আমার আর ভালো লাগছে না তোকে ঝামেলায় পড়তে দেখতে। চল গেটের ভেতরে চল। হিয়া আলোকে তাগাদা দেয়। সৈকতের সাথে দিঘির পাড়ের ঘটনার কথা মনে পড়লেই তার পুরো শরীর এখনো অসাড় হয়ে যাচ্ছে। ওই দিন কেউ না পৌঁছালে তার অবস্থা খুব খারাপ হতে পারত। সে ইহজনমে সৈকতের চোখের সামনে পড়তে চায় না। কি রে, বিয়ে ঠিক হয়েছে নাকি তোর? তা তোর হবু স্বামীকে বলে দেব আমি তোর কোথায় কোথায় শুয়েছি? বলে দিব কোথায় কোথায় তিল আছে? জড়ানো কিন্তু তেজি কণ্ঠে নৌসিনের হাতের কবজি চেপে ধরে সৈকত বলতে থাকে। নৌসিনের চোখ বেয়ে গড়িয়ে পড়া 2 ফোঁটা তরল দেখে বোঝার উপায় নেই সে ভেতরে ভেতরে গলা কাটা মুরগির মতো তরপাচ্ছে। আবেগের বশে একটা ভুলের জন্য তার জীবনের চরম প্রতিদান দিতে হবে। তার নিস্তার নেই এই জানোয়ারটার থেকে। নৌসিন চেঁচাতেও পারছে না, ঝাপসা চোখে এদিক ওদিক তাকাচ্ছে। কানের কাছে সৈকতের বলা কথাটা প্রতিধ্বনিত হচ্ছে। বলে দিব নসীন, বলে দিব। আলো হিয়ার হাত ছাড়িয়ে দিয়ে সৈকতের দিকে এগিয়ে যায়। গিয়ে সৈকতের হাত থেকে নৌসিনের হাত ছাড়িয়ে নিয়ে নৌসিনকে আগলে নেয়। তারপর নৌসিনকে ধমকের সুরে বলে, চেঁচাতে পারিস না স্টুপিড। নৌসিন ভয়ে গুটিয়ে গিয়েছে। সৈকত একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, এখান থেকে যা। ঠান্ডা গলায় বলে আলো। সৈকত বলে ওঠে, আমির মতো বেশ সাহস না তোর? আমি 1 2 3 গুনবো। এখান থেকে যাবি সৈকত, নয়তো আজ ভয়াবহ কিছু হয়ে যাবে। তাই নাকি? কি হবে দেখা। নৌসিন খপ করে আলোর হাত ধরে বলে, ওর নেশা করে আছে আলো। আলো নৌসিনের থেকে হাত ছাড়িয়ে নিয়ে সৈকতের দিকে কিছু মুহূর্ত চুপ করে তাকিয়ে থেকে পায়ের জুতা খুলে মারতে শুরু করে। মুহূর্তেই ভিড় জমে যায় কলেজের সামনের রাস্তাটায়। কিছু ফার্স্ট ইয়ারের মেয়েরাও এসে আলোর সাথে সমান তালে পেটাতে থাকে সৈকতকে। নৌসিন একটু সাহস পায়, তীব্র ঘৃণা নিয়ে চেঁচিয়ে বলে ওঠে, পেটা, আরো পেটা। সৈকতের কানে নৌসিনের সেই চিৎকার পৌঁছয়। হিংস্র জানোয়ারের মতো নৌসিনের দিকে তাকিয়ে থাকে সৈকত। নৌসিনের চোখ বেয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়তে থাকে। অবস্থা বেগতিক দেখে হিয়ায় সে আলোকে পেছন থেকে চাপটে ধরে সরিয়ে নেয়। বেশ কিছু লোক এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, তবে উচ্চবাচ্য বলে না সৈকতকে। সবাই খুব ভয় পায় নতুন এই ত্রাসকে। সৈকত গা ঝাড়া দিয়ে নৌসিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এক পলক তাকিয়ে থেকে বাইক স্টার্ট করে চলে যায়। স্বামীর কিছু কাগজপত্র দেখছিল। সীতারার ডাকে তার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, গরু গুজাতে এসেছিল। অগোছালো তো কিছু নেই আমার জীবন ছাড়া। ঠান্ডা গলায় স্বামীন কথাটি বলে নিজেই বেশ অবাক হয়। এসব কি ধরনের কথা বলছে সে সীতারাকে? সীতারা মৃদু স্বরে বলে, দুল ঝাড়তে পাঠিয়েছে মেজবাবি। ঝাড় তাহলে। স্বামীন আবারও কাগজে মন দেয়। সীতারা ঘর গোছাতে গোছাতে স্বামীনের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে অনেকটা সংকোচ নিয়ে নিচু স্বরে বলে, এগুলো এখান থেকে সরিয়ে ফেলবো ভাইজান। কোনগুলো?
স্বামীর না তাকিয়েই জিজ্ঞেস করে। সীতারা আগের থেকেও নিচু স্বরে বলে ওঠে, বড় ভাবির সাজার জিনিস। স্বামীর মাথা তুলে তাকায়। তার ড্রেসিং টেবিলের সামনে এখনো আছিয়ার অব্যবহৃত প্রসাধনী অযত্নে পড়ে আছে, যা কখনো ওই মেয়েটা ছুঁয়েও দেখেনি। স্বামীর একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, না, এগুলো ওখানে থাকুক, দেখতে ভালো লাগছে। সীতারা আর কিচ্ছু বলে না, ঘর পরিষ্কার করে দিয়ে চলে যায়। স্বামীর আবারও কাগজ থেকে চোখ সরিয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকায়। অপলক তাকিয়েই থাকে সেদিকে। কুকুর ভাগ্য বলে যদি কিছু থাকে তাহলে আলোর ক্ষেত্রে শব্দটা প্রযোজ্য। তার কুকুরে ভীষণ ভয়। ক্লাস 5-এ একবার কামড়ে আলোকে বেহুশ বানিয়েছিল, তখন থেকে এই প্রাণীটাকে ঝুমের মতো ভয় পায় সে। কিন্তু রাস্তাঘাটে এই প্রাণীটার সাথেই আলোর হুটহাট দেখা হয়ে যায়। আলো একটা ঢোক গিলে এদিক ওদিক তাকায়। কিছুক্ষণ আগে হিয়া সাথে ছিল, তখন আসতে পারল না অসভ্যগুলো। এখন আলোর সাথে কেউ নেই। আলোর বুকটা ধরপড়িয়ে উঠছে। 2 পায়ের কুকুরগুলোকে তো জুতা পেটা করে সামলানো যায়, 4 পায়ের কুকুরগুলোকে সে কিভাবে সামলাবে? মনে হচ্ছে এক্ষুনি কামড়ে দেবে, ঝাঁপিয়ে পড়ে ছিন্ন ভিন্ন করে দেবে আলোকে। এক পা সামনে এগোতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে ওঠে। আতঙ্কে আলো জমে যায়। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে আরও 2টো কুকুর এসে বাকি 3টার সাথে যোগ দিয়েছে। সব কটা ঘেউ ঘেউ করতে শুরু করেছে। মনে হচ্ছে এরা নিজেদের মধ্যে আলোচনা করছে কে আগে প্রথম কামড় বসাবে। আলো এক লাফে পেছনে আগায়। আশেপাশে ত্রিসীমানায় কেউ নেই। সব লোক কোথায়? পাশের মসজিদে জোহরের আজান দিয়ে দিয়েছে। কিছুটা সাহস সঞ্চয় করে সে ঘুরে দৌড়তে শুরু করে, এদিক ওদিক না তাকিয়ে। কুকুরের কামড় খেয়ে মরতে সে ইচ্ছুক নয়। প্রাণ হাতে নিয়ে দৌড়তে গিয়ে হুট করে তার পায়ের সাথে একটা ভাঙা ইটের ধাক্কা লেগে যায়। ঘটনার আকস্মিকতায় আলো কিছু বুঝে ওঠার আগেই নাকে তীব্র পিচের গন্ধ অনুভব করে। রোদের তাপে রাস্তার পিচ গলে গন্ধ ছড়িয়ে যাচ্ছে। নাকের কাছে তীব্র যন্ত্রণা অনুভূত হয়। ধীরে ধীরে মাথা তুলে ওপরে তাকাতেই দেখে একটা বলিষ্ঠ হাত তার দিকে কেউ বাড়িয়ে ধরে রেখেছে। আলোর হাঁটুর কাছটায় যন্ত্রণা হচ্ছে। ছিলে গেলে যেমন হয়। ধীরে ধীরে হাতের মালিককে দেখবে বলে সে মাথা তুলে তাকাতেই থমকে যায়। অসহায়ের মতো এদিক ওদিক তাকিয়ে কি মনে করে হুট করেই স্বামীনের হাতে হাত রাখে। স্বামীন গম্ভীর মুখে টেনে তোলে আলোকে। নাকে বাড়ি খেয়ে নাকের ডান পাশের ছিদ্র থেকে রক্ত ঝরছে। হাঁটুর কাছটা ছিলে গিয়েছে। নতুন চুড়িদারটা রক্ষা পায়নি। লজ্জায় আলো গুটিয়ে যায়। প্রকৃতি তাকে ক্ষণে ক্ষণে মুখ থুবড়ে পড়ার ব্যবস্থা করে দিচ্ছে। স্বামীন আলোর দিকে না তাকিয়ে দূরে দাঁড়িয়ে থাকা কুকুরগুলোর দিকে এগিয়ে যায় 2 কদম। কুকুরগুলো উল্টো পথে দৌড়ে যায়। আলো ব্যথাতুর শরীরে অবাক হয়ে তাকিয়ে থাকে। স্বামীন যেন আলোর মনের কথা বুঝে যায়। নিচু স্বরে বলে ওঠে, ওরা আমার স্বজাতি, তো আমাকে খুব মানে। আলো মাথা তুলে স্বামীনের দিকে তাকায়। স্বামীন মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়। আলো চোখ নামিয়ে নেয়। স্বামীন তাচ্ছিল্যের সাথে বলে, তোমাকে ফলো করছিলাম না, আমাকে অপবাদ দিও না, এখানে কাজ ছিল। কাজ মহিলা কলেজের সামনে? হুট করে আলো নিচু স্বরে জিজ্ঞেস করে বসে। স্বামীন ঠান্ডা গলায় বলে, না, মহিলা কলেজের পাশে, কাজী অফিসে। আলো পুনরায় মাথা তুলে তাকায়। কৌতূহলী হয়ে না চাইতেও বলে ওঠে, কাজী অফিসে কি বিয়ে করছেন নাকি? স্বামীন এক পলক আলোর দিকে তাকিয়ে বলে, আমাদের ডিভোর্সের কাগজপত্র গোছানো হয়েছে কিনা খোঁজ নিতে এসেছি। কাজের নাতি হসপিটালে, আজ হবে না, তোমার দুর্ভাগ্য। আলো স্বামীনের চোখের দিকে তাকিয়ে থাকে। স্বামীন আলোর দৃষ্টি উপেক্ষা করে ধীর পায়ে এগিয়ে যায়। হঠাৎ করে আলোর ভীষণ রাগ হতে শুরু করে। এতটা আঘাত পেয়েছে আলো, লোকটা ভদ্রতা করেও একবার জিজ্ঞেস করলো না আলোর ব্যথা করছে কিনা। আগে তো আলো না চাইতেও ব্যথা পেলে কোলে নিয়ে দৌড়াদৌড়ি করতো। খুব রাগ হচ্ছে। কেন হচ্ছে তার উত্তর আলোর জানা নেই। পেনকিলার নিয়েছিস? রেহেনা এসে আলোর মাথার কাছে বসে। আলো চোখ মেলে মায়ের দিকে তাকিয়ে বলে, নিয়েছি, জ্বর আসছে সম্ভবত। রেহেনা কিছুক্ষণ মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, একটা বার ভেবে দেখবি মোনা, শেষবারের মতো। রেহেনা যখন আলোর কাছে বিশেষ কোনো আবদার করতে চায় তখন মনা বলে সম্বোধন করে। আলো নিশ্চুপ হয়ে থাকে। রেহেনা বলতে থাকে, তুই রেখে যাস না মা, অশিক্ষিত বাঙালি মায়ের মন তো।
তাই মানছে না। কথাটা বলে রেহেনা শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মোছে, তারপর বলে ওঠে, কোনো মানুষ কি আবেগ, রাগ, জেদ, প্রতিহিংসা, পরায়ণতা ভুলে উঠবে? তুই আমাকে দেখ, এমন একটা মানুষ। আলো চুপ করে মায়ের কথা শুনতে থাকে। রেহেনা আলোর নির্জীবতা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। দরজার বাইরে আতায়ুর আলম দাঁড়িয়ে ছিল। রেহেনা নিজের স্বামীকে দেখে কয়েক মুহূর্ত দাঁড়ায়, তারপর চলে যায়। আজকে ডেলিভারি দিয়ে আর কাজ নেই। আমি অর্ডার নেইনি। আমার সেকেন্ড ইন কোর্স এক্সাম কাল। আজ ইউনিভার্সিটি যাচ্ছি, তোমরাও চলে যাও। সবকিছু গুছিয়ে নিয়ে আলো নিস্তেজ কণ্ঠে বলে সবাইকে। সিঁড়ি বেয়ে উপরে উঠে হিয়া আলোকে ডাকতে থাকে। আলো ঘুরে তাকায়। হিয়া বলে, আজ মশলার ডেলিভারি দেওয়ার ছিল, তুই আচার দিয়েছিস কেন? সব খেয়ে বসে আছিস? তাই তো, ডেলিভারি বয় চলে গিয়েছে, দাঁড়া আমি চেঞ্জ করে দিচ্ছি। বিউটি বলে ওঠে। সবাই কাজে ব্যস্ত হয়ে পড়ে। হিয়া এগিয়ে আলোর সামনে এসে দাঁড়ায়। খুঁটিয়ে খুঁটিয়ে আলোকে দেখে বলে ওঠে, কি ব্যাপার বলতো, কি হয়েছে তোর? কি হবে? আমতা আমতা করে আলো। হিয়া বলে ওঠে, দুদিন ধরে বেশ খেয়াল করছি অন্যমনস্ক থাকিস তুই। কেমন কেমন করে কথা বলিস, আঙ্কেল হেরেছে বলে? আলো মাথা নাড়িয়ে বলে, আব্বুর হার নিয়ে আমার আক্ষেপ নেই, সে তো তৃতীয় হয়েছে। হিয়া অলস ভঙ্গিতে একটা চেয়ার দখল করে টেনে বসে এদিক ওদিক তাকিয়ে বলে, তোকে একটা সিক্রেট বলি, আমি আতাউর আঙ্কেলকে ভোট দেইনি, ইয়াসার ভাইয়াকে দিয়েছি। আলো হিয়ার দিকে তাকিয়ে থাকে। হিয়া বলতে থাকে, আমি প্রিটি শিওর আমাদের ক্লাসের সব মেয়ে ইয়াসার ভাইয়াকে ভোট দিয়েছে। ইনফ্যাক্ট তরুণের দল ইয়াসার ভাইয়াকে বেছে নিয়েছে, আর বাকিরা তো সব বুড়ো লোক। একটু থেমে হিয়া হাই তুলতে তুলতে বলে, আমাদের ক্লাসের অধিকাংশ মেয়ের ক্রাশ তোর স্বামী। তারা কি বলাবলি করে জানিস? বলে ইয়াসার ভাইয়া তাদের তুলে নিয়ে বিয়ে করলে তাদের জীবন ধন্য হয়ে যেত। কথাটা বলে হিয়া উচ্ছ্বাস শব্দে হাসতে থাকে। তারপর বলে, ইতিহাসে তোর কেসটাই বোধহয় এই প্রথম, যেখানে ভিকটিমের প্রতি বিরক্ত আর অপরাধীর প্রতি সহানুভূতি দেখাচ্ছি আমরা। আলো হিয়ার থেকে চোখ সরিয়ে নিয়ে নিচু হয়ে আঁচলের বয়ামগুলো সরিয়ে রাখে। হিয়া বকবক করতে থাকে। একটু পরে আলোর দিকে তাকিয়ে বলে, চুপ করে আছিস কেন? কি বলবো? অন্য সময় হলে তো আমাকে কাঁচা খেয়ে ফেলতি। আজ ইয়াসার ভাইয়ার নামে এত এত কথা বলছি আর তুই চুপচাপ শুনছিস। আমাকে ঝাড়ি মারছিস না কেন? ব্যাপার কি বলতো? প্রেমে টেমে পড়লি নাকি আমার দুলা ভাইয়ের? দেখ, প্রেমে পড়লে আমাকে কানে কানে বলে দে সময় থাকতে। আপু তোমার জন্য নোটিশ এসেছে। আলো চমকে উঠে দাঁড়ায় আয়াতের কথা শুনে। আয়াত দাঁড়িয়ে আছে। আলোর অদ্ভুত অনুভূতি হচ্ছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, কাজী অফিস থেকে। আয়াত অবাক হয়ে বলে, কাজী অফিস থেকে নোটিশ আসবে কেন? ব্যাংক থেকে এসেছে তোমার ডিপোজিটের। আলো একটা লম্বা নিঃশ্বাস ছাড়ে। হিয়া আলোর অস্বাভাবিক আচরণ পর্যবেক্ষণ করতে থাকে। ফিসফিসিয়ে রবিকে বলে সাদিক। রবি বিরক্ত ভঙ্গিতে মাস্ক পরে নেয়। রোদের তাপে কপাল থেকে টপ টপ করে ঘাম বেয়ে নামছে। মেজাজ যথেষ্ট খারাপ। মুখে কারান্ত শব্দ করে বলে ওঠে, কি বলতো, এত দেরি করছে কেন? আসেনি নাকি? সাদিকের কথা শেষ হলে রবি এদিক ওদিক তাকায়। কলেজের গেটের বাইরে এতগুলো পাখির মধ্যে তাদের টার্গেটকে খুঁজে বের করা ভীষণ কষ্টসাধ্য ব্যাপার। হাতের ছোট বোতলটার দিকে এক পলক তাকিয়ে বোতলটা আবারও আড়াল করে ফেলে সে। তারপর মোবাইলে একটা হিন্দি গান ছেড়ে তীক্ষ্ণ দৃষ্টিতে গেটের দিকে তাকিয়ে থাকে। এই মরতে চাস নাকি? আলোকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নৌশিন। হুশ করে পাশ দিয়ে একটা মিনি ট্র্যাক চলে যায় আলোর। বুকে হাত দিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে সে। নৌশিন আলোর হাত ধরে রেখেছে। নিজেকে সামলে নিয়ে আলো নৌশিনের দিকে তাকিয়ে শুকনো গলায় বলে, থ্যাঙ্কস। নৌশিন আলোর হাত ধরে বলে, কি হয়েছে তোর? পুরো ক্লাসে অন্যমনস্ক ছিলি, একটু হলে আজ ট্রাকের নিচে পড়ে মরতি। সমস্যা কোথায়? আলো মাথা নাড়িয়ে অস্ফুট স্বরে বলে, কিছু না। নৌশিন হুট করে আলোর কপালে হাত দিয়ে বলে, গা গরম তোর, চল তোকে রিকশায় তুলে দেই, মোড়ের মাথা থেকে চল। দুজনে হাঁটতে থাকে। কিছুক্ষণ পরে আলো বলে ওঠে, সৈকত তোকে আর বিরক্ত করছিল? নৌশিন বলে, না, আমিও অবাক হচ্ছি আলো,
ও এত সহজে আমার পিছু ছেড়েছে, খুবই অবাক হচ্ছি। এসব কুকুরকে এইভাবেই সোজা করতে হয়। শুকনো গলায় বলে ওঠে আলো। সাদিক আর রবি তীক্ষ্ণ দৃষ্টিতে আলো আর নৌসিনের দিকে তাকিয়ে আছে। রবি অবাক হওয়ার মতো করে বলে, আসল কোনটা? দুটোর চেহারা তো এক। এখন কি করব? দুটো আঠার মতো লেগে আছে কেন? দুটোকে দেব নাকি? নৌসিন এদিক ওদিক তাকিয়ে রিক্সা খুঁজতে থাকে। আলো পাশে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে। হঠাৎ করে নৌসিনের পার্স ব্যাগটা হাত থেকে নিচে পড়ে যায়। নৌসিন ব্যাগটা তোলার জন্য ঝুঁকে যেতেই হুশ করে তাদের পাশ দিয়ে একটা মোটর সাইকেল চলে যায়।